1:30 বাজে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাইরে দেখতে পাচ্ছ ঘন কুয়াশা, রোদ উঠছে না আজকে 7 দিন ধরে। আজকেও যথারীতি রোদ ওঠেনি। দেখতে পাবে যমুনা দেখা যাবে সামনে, দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যমুনা। আমরা অনেকটা উঁচুতে আছি, এখান থেকে যমুনা দেখা যাচ্ছে। যমুনার পাড়েই মদনমোহন মন্দির, সেই প্রাচীন, কত বছরের প্রাচীন, সেই অমরত্ব লাভ করা সেই কদম্ব বৃক্ষ। এখানে বলা আছে যে এই বৃক্ষকে একবার করে প্রদক্ষিণ, এখানে এসে প্রদক্ষিণ অবশ্যই করতে হবে। আর প্রদক্ষিণ করার পর এখানে একবার মাথা ছোঁয়াতে হবে, কারণ এই বৃক্ষ অমরত্ব প্রাপ্ত হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 25শে জানুয়ারি 2024 আর আমরা আছি এখন বৃন্দাবনে আজকে আমাদের সেকেন্ড দিন। তো আজকের দিনে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে তোমার 8:30, 8:30 বাজে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাইরে দেখতে পাচ্ছ ঘন কুয়াশা, রোদ উঠছে না আজকে 7 দিন ধরে। আজকেও যথারীতি রোদ ওঠেনি। তো আমরা এখন বেরিয়ে যাব পঞ্চক্রোশ পরিক্রমার জন্য। পঞ্চক্রোশ পরিক্রমা করব। সামনেই আমাদের একটা মন্দির আছে, মন্দিরে প্রভুজি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। আর এই প্রভুজির সাথে আমরা পঞ্চক্রোশ পরিক্রমা করতে করতে যা যা দর্শনীয় স্থান আছে বৃন্দাবনে সেগুলো আমরা দর্শন করব। তো আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করো। আর ঠান্ডা খুব, দেখতেই পাচ্ছ ফুল প্রোটেকশন নিয়েছি, হাতে গ্লাভসটা পরা শুধু বাকি আছে, মাথায় টুপি, নাকটাও কিছুক্ষণ বাইরে ঢেকে দেবো। এখন তোমাদের সাথে কথা বলছি বলে নাকটা ঢাকিনি। আর খুব ঠান্ডা খুব। আর পুরো পরিক্রমা করতে করতে যা যা এখানে দর্শনীয় স্থান সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, চিন্তা করো না। কুয়াশা আছে, ভিড় কেমন হবে জানি না, আশা করি এত সকাল সকাল ভিড় সেরকম একটা হবে না। তো চলো আমার সাথে সাথে চলো। বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা। সকাল 9টা বাজে, রাস্তাঘাটে একটাও লোক নেই, খুব কম লোক আছে। কেউই ঠান্ডার জন্য বেরোচ্ছে না, আমরাই বেরিয়ে গেছি, কারণ আমাদের হাতে সময় কম। আজকের দিনটা আর কালকের দিনটা আমরা আছি, পরশু দিন আমাদের আবার ট্রেন আছে, তাই জন্য আমাদেরকে তো ঘরে বসে থাকলে হবে না, আমাদের বেরিয়ে যেতে হবে। আর এই দেখো আমাদের প্রভুজি ভক্ত কত সুন্দর সেজে গুজে রয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে সকাল থেকেই আমাদের যাত্রা শুরু, শেষ হবে পরশু দিন সকালে। এখন এই গলিটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে, আমরা আগের বছর যখন এসেছিলাম, এর আগের বছরও বৃন্দাবন ব্লগ তোমরা পেয়ে যাবে চ্যানেলে, তখন আমরা সেম এই হোটেলেই আমরা ছিলাম। তো এইবার এসেও সেই হোটেলেই আছি, কারণ হোটেলটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, দামও কিন্তু কম। তো দেখি এখানে এসেছি এখন শ্রী বৃন্দাধাম, না শ্রী বৈষ্ণবী শক্তিপীঠ। দেখা যাক যদি ব্রেকফাস্টে কিছু পাই। তো সকালবেলা আমরা ডাউট ছিলাম যে সকালের প্রসাদটা পাবো কি না, কারণ আমরা দেরি করে এসেছি। তো সকালের প্রসাদ পেয়ে গেছি। আমাদের সকালের প্রসাদে আছে পোহা আর চাটনি, তো সম্পূর্ণ বিনামূল্যে, এটার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। তো চলো প্রসাদটা পেয়ে নিই, তারপর আমাদের আবার বেরোতে হবে। তো আমরা বেরিয়ে গেছি প্রসাদ পাওয়ার পরে, অনেকক্ষণ দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। তো আমরা এখন টোটোয় বসে গেছি। টোটোয় বসে আমরা এখন ফার্স্ট যাব গোবিন্দদেব দর্শন করবো। আর আমাদের সাথে প্রভুজি আছে, প্রভুজি আমাদের পুরো দর্শন করাবে। আমরা এরপরে কোথায় যাচ্ছি? প্রথম গোবিন্দদেব, গোকুলানন্দ, দামোদর, রাধা দামোদর, তারপরে মদনমোহন। আজকে পুরো দিন প্রভু আমাদের ঘুরিয়ে দেখাবেন। তো চলো যাত্রা শুরু হোক। রাধে রাধে। তো আমরা এখন এসে গেছি গোবিন্দদেব মন্দিরে। এখানে যেটা লেখা আছে ডেসক্রিপশনে, যে জয়পুরের মহারাজা মান সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কত সুন্দর। এটা হচ্ছে মেন গেট। আর এই দিকে গোবিন্দদেবজির বিগ্রহ। সামনে থেকে ফটো তোলা যায় না, সেই জন্য আমি ফটো তুলতে পারছি না। তো আমি দূর থেকেই এখানে দেখিয়ে দিচ্ছি। এইখানে এই হচ্ছে গোবিন্দদেবজি। তো সামনে থেকে ফটো তোলা যায় না। তো আমি এখন প্রভুজির কাছে আসবো, প্রভুজি একটু এর মাহাত্ম্যটা আমাদের একটু বলে দেবে। তো প্রভুজির কাছ থেকেই শুনে নিই। প্রভুজি একটু মাহাত্ম্যটা এই মন্দিরে একটু যদি বলে দেন। তো এখন আমরা এসেছি গোবিন্দদেব মন্দিরে। গোবিন্দদেব আগে বজ্রনাম, যে কৃষ্ণের পদ প্রথা ছিল, উনি এই বিগ্রহ তৈরি করেছিলেন। উনি যখন ওনার মায়ের কাছে জানতে ছিলেন যে কৃষ্ণের সম্বন্ধে, তো উনি তখন 3টা বিগ্রহ বানান।
তিনটা বিগ্রহ বানিয়ে তো ওনার মাকে জিজ্ঞাসা করলেন যে দেখুন তো এটা কৃষ্ণের মতন হয়েছে নাকি। তো ওনার মা বলেছিলেন যে না, এটা গোবিন্দদেবের বিগ্রহটা আছে মানে শুধু মুখমণ্ডলটা কৃষ্ণের মতন হয়েছে, হ্যাঁ, বাকি অংশটা হয়নি। আর আমরা যাব মদনমোহনজি হচ্ছে তার চরণজি, আর গোপীনাথ উনি হচ্ছেন বক্রস্থল। তো তিনটি দর্শন পুরা সম্পূর্ণ ভগবানের ই। তো সেইভাবে যখন বিগ্রহটা মানে এখানে পাওয়া গেল, তারপরে উনি একটা ছোট্ট কুটিরের মধ্যে নিয়ে সেবা পুজো করতে লাগলেন। তো সেবা পুজো করতে করতে তো এক মানসিং যে রাজা, জয়পুরের যে রাজা, তো উনি ভক্ত ছিলেন, তো ওনার কৃপায় এই বিল্ডিং মানে মন্দির বানানো। এই মন্দির 7 মঞ্জিল ছিল। যখন বানানো হয় যে এত সৌন্দর্য এর মন্দিরে, আর এর উপরে একটা প্রদীপ আছে, ওখানে কোনো অকেশনে 50 কিলো দিয়ে দ্বীপ জ্বালানো হতো। তো এই দ্বীপের যে মানে জ্যোতি, সেটা দিল্লি পর্যন্ত দেখা যায়। আচ্ছা, মেন বিগ্রহ এখন জয়পুরে আছে। এখানে গোপীনাথ, মদনমোহন আর গোবিন্দদেব তিনটাই জয়পুরে চলে গেছে। বৃন্দাদেবী তুলসী মহারানীকেও নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তুলসী মহারানী যেতে যেতে উনি বলছেন না, আমি বৃন্দাবন ছিলাম, আমার বৃন্দাবন এই। তো উনি আমাদের গোবর্ধনে বর্ষানা পাশেই বৃন্দাবন আছে, ওখানে উনি সেখানে ওখানে বিগ্রহদেবী আছে। নাহলে বৃন্দাদেবীও রাজস্থানে চলে যাচ্ছে। তো আমরা এখন এসে গেছি রঙ্গনাথ মন্দিরে। আমরা যে সাউথে রঙ্গনাথ মন্দির দেখেছি, সেই রঙ্গনাথ মন্দিরের আদলেই কিন্তু বৃন্দাবনে আমরা রঙ্গনাথ মন্দির দেখতে পাচ্ছি। এই রঙ্গনাথ মন্দির জগৎ শেঠের মন্দির। শ্রী রামানুজ সম্প্রদায়ের নিয়ম অনুসারে সেবা পুজো হয়ে থাকে। এখানকার উপাস্যদেব শ্রী রঙ্গনাথজি। এখানে সোনার পাতে মোড়ানো তাল গাছের ন্যায় একটা লম্বা গরুস্তম্ভ আছে। অনেকেই একে সোনার তাল গাছ বলে চেনে। মন্দিরের ভাস্কর্য, প্রতিটা দেওয়ালে দেওয়ালে অপূর্ব চিত্রণ, খুব সুন্দর লাগে দেখতে। তোমরা যারা আসবে রঙ্গনাথ মন্দিরে, সাউথের যে রঙ্গনাথ মন্দির আছে তার সঙ্গে অনেকটা সাদৃশ্য দেখতে পাবে। এখানে বৃন্দাবনে যেই জায়গায় রাসলীলা হয়েছিল সেই জায়গাটা আমরা এখন আছি। এখানে রাধারানী তার সমস্ত গোপীদের নিয়ে শ্রীকৃষ্ণের সাথে একসাথে রাসলীলা করেছিল। আর মহাদেব এইখানেই গোপী বেশে এই রাসলীলার মধ্যে অংশগ্রহণ করার জন্য এসেছিল। তো যেহেতু রাসলীলায় প্রভু যদি আমার ছেলেদের এন্ট্রি হয় না, সেই জন্য পার্বতী কী করেছিল না, মহাদেবকে নারী সাজিয়ে মানে গোপী সাজিয়ে এখানে প্রবেশ করার অনুমতি দিয়েছিল। তো এই জায়গাটার নাম হচ্ছে বংশীবট, এখানেই রাসলীলা হয়েছিল। বংশীবট থেকে দর্শন করে বাইরে জাস্ট বেরোলাম, দেখলাম আমার জুতো নেই। তো এখন এসে গেছি একটা বাড়ির ছাদে। তো সামনে দুটো হনুমান দেখতে পাচ্ছ, ওই যে। আর আমার এই জুতো নিয়ে, হ্যাঁ পেয়েছি, এই জুতো নিয়ে আমার এখানে ছাদের উপরে চলে এসেছিলো। তো কোনো রকমের ছাদে উঠলাম অনেক কষ্ট করে। এই ছাদে উঠে আমার জুতোটাকে আমি আবার উদ্ধার করলাম। এই দেখো এই অবস্থা। বাঁদরের খুব এখানে উপদ্রব আছে, তোমরা যারা আসবে বাঁদর থেকে কিন্তু খুব সাবধান। এই অবস্থা, মানে একটা এখানে, একটাও নিচে পড়ে রয়েছে।
তো আমরা এখন আছি রাধা দামোদর মন্দিরে। এখানে আমরা এখন মন্দিরটা পরিক্রমা করে নিচ্ছি। মন্দির পরিক্রমা করে তারপর আমরা মন্দিরের বাইরে বেরোবো। তো মন্দিরের বিগ্রহ তো তোমাদেরকে দেখালাম, কত সুন্দর অপূর্ব বিগ্রহ। এর মাহাত্ম্য কী, রাধা দামোদর মন্দিরের মাহাত্ম্য, সেটাও তোমাদেরকে আমি অবশ্যই বলে দেবো। আগে আমরা পরিক্রমাটা কমপ্লিট করে নিই। সমাধি তোমরা দেখতে পাচ্ছ, এই যে সামনের সমাধিটা যেটা আছে, এটা হচ্ছে শিল রূপ গোস্বামী সমাধি মন্দির। আর সামনে তোমরা দেখতে পাবে পঞ্চতত্ত্ব। তো আমরা এখন আছি রাধা দামোদরজি মন্দির মহারাজ মন্দিরে। তো এই মন্দিরে আমরা দর্শনও করলাম। দর্শন করার পর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু কথিত আছে যে শুধু দর্শন করলে হবে না, দর্শনের সাথে সাথে এর যা মাহাত্ম্য, এই মন্দিরের যা মাহাত্ম্য সেটাও শুনতে হবে। তো তোমাদেরকে বলেছিলাম আমি মন্দিরের মাহাত্ম্য তোমাদেরকে শোনাবো। তো প্রভুজির মুখ থেকেই একবার আমরা এই মন্দিরের মাহাত্ম্য শুনে নেব। দেখে রাধা দামোদর মন্দির। জীব গোস্বামী যখন গোবর্ধনে থাকতেন, ওখানে উনি চক্রেশ্বর মানসিক গঙ্গার কাছে চক্রেশ্বর মহাদেব আছেন, ওখানে উনি ভজন করতেন এবং হর দিন উনি গোবর্ধন পরিক্রমা করতেন। তো একদিন গ্রীষ্মের সময়, তো বয়স হয়ে গেছে, তো গোবর্ধন পরিক্রমা করতে করতে খুব ক্লান্ত। তো উনি এক বালক বেশে ও বলেন যে বাবা, হ্যাঁ এই এত গরমে পরিক্রমা করছে কেন? তো উনি বললেন দেখুন আমরা তো পুরো লাইফ দিয়ে মানে আমার জিন্দগিটাই হচ্ছে ভগবানের সেবার জন্য, এই শরীরের জন্য এত মায়া গেছে। তো উনি ভগবান বলেছিলেন যে এই একটা শিলা নিয়ে যাও, এই শিলার পরিক্রমা করলেই তোমার গোবর্ধন পরিক্রমা ফল পেয়ে যাবে। তো উনি সেই বৃদ্ধ অবস্থায় তুমি এটাকে নিয়েছেন, এখানে রেখে এখানেই উনি সেবা পূজা করতেন আর এখানেই উনি সব দিন পরিক্রমা করতেন। এইটি হচ্ছে রাধা দামোদর মন্দির। আমরা এখন আছি রাধারমণ মন্দিরে। গোপাল ভট্ট গোস্বামী সেবিত বিগ্রহ এই রাধারমণ। অতীতে এই রাধারমণ একটি শালগ্রাম শিলা ছিল, কিন্তু গোপাল ভট্ট গোস্বামীর দুঃখ যে এই শিলাকে সে ভালোভাবে সাজাতে পারে না। আর ভক্তের সেই আক্ষেপকে দূর করতে শালগ্রাম শিলা নিজে নিজেই একটি সুন্দর রাধারমণ বিগ্রহ রূপ নেয়। এই সুন্দর বিগ্রহই তোমরা এখন দেখতে পাবে। রাধারমণ মন্দির দর্শন করে আমরা এসে পৌঁছালাম নিধুবনে। বৃন্দাবন দর্শনের সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ স্থান এটা। কথিত আছে আজও এই নিধুবনে রাধাকৃষ্ণ গোপীগণ এখনও রাসলীলা করে। আর এখানকার গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো সমস্ত গাছগুলো কিন্তু মাথা নুয়ে আছে। আর এই সমস্ত গাছগুলি আছে, এই গাছগুলি কিন্তু এক একজন গোপী, যারা রাতে বেলা গোপী বেশ ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করে। তো আমরা এখন পরিক্রমা করতে করতে এসে গেছি ইমলিতলা। এটা বৃন্দাবনের দর্শনীয় স্থানের মধ্যে আরেকটা, আমাদের বৈষ্ণবদের তো খুবই দর্শনীয় স্থানের মধ্যে একটা পড়ে। এটা হচ্ছে ইমলিতলা নাম। এটা মাহাত্ম্য হচ্ছে ইমলিতলা, ইমলি মানে তেঁতুল। তেঁতুল গাছ ছিল, তো তেঁতুল গাছ থেকে তেঁতুল পড়েছে, পাকা তেঁতুল পড়েছে। আর রাধারানীর সেই সময় ওই তেঁতুলের ওপরে পা পড়েছে, আর তাতে পা পিছলে যাওয়াতে রাধারানীর যে সিংহার ছিল সেই সিংহার নষ্ট হয়ে যায়। তারপর থেকে রাধারানীর অভিশাপ আছে যে বৃন্দাবনে কখনো তেঁতুল পাকবে না। আমরা এখন এসে গেছি রাধা মদনমোহন মন্দিরে। দুপুরে একবার এসেছিলাম মদনমোহন দর্শন করার জন্য। মদনমোহন দর্শন হয়নি, কারণ সেই সময় দৌড় বন্ধ হয়ে গেছিলো, কারণ 12টা বেজে গেলে মন্দির আটকে যায়। তো ভাবলাম সুযোগ এসছি যখন, সুযোগ হাতছাড়া করবো না।
আবার এসছি, এখন 4টে বাজেনি, 4টের সময় মন্দিরের দরজা খুলবে। আর এই দেখো আমার পেছনে মদনমোহন মন্দির, কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এইবার এসছি, এইবার অবশ্যই মদনমোহন দর্শন করে যাব, কারণ দুদিনের জন্য আছে, কোনো সুযোগ হাতছাড়া করবো না, যতটা পারবো সমস্ত কিছু দর্শন করে যাব। তো এখন চতুর্দিকে কুয়াশায় ছেয়ে গেছে, আবার ঠান্ডা নামছে খুব, তো একদম পুরো প্রোটেকশন নিয়ে এবার নেমেছি। আর এই দেখো চারদিকের পরিবেশটা কত সুন্দর, এই দেখো মদনমোহন মন্দিরের টিলাটা। আমরা শুনেছি যে এরকম একটা গম্বুজের মতো, ওপরটায় যেমন একটা গম্বুজ আছে, ঠিক এই মন্দিরটা উপরে এরকম একটা গম্বুজ ছিল, কিন্তু মুঘল আক্রমণের সময় ও উপরের গম্বুজটাকে ভেঙে দেওয়া হয়, যার ফলে একটা উঁচুতে আছে একটা নিচুতে। এর উপরে আরেকটা টিলা ছিল, ওটাকেও ভেঙে দেওয়া হয়েছে, তো যার ফলে একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে, কিন্তু আগে দুটোই সমান সমান ছিল। আর এই দূর থেকে দেখো তোমরা দেখতে পাবে যমুনা দেখা যাবে, সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যমুনা। আমরা অনেকটা উঁচুতে আছি, এখান থেকে যমুনা দেখা যাচ্ছে, যমুনার পাড়েই মদনমোহন মন্দির। আর এই মদনমোহনই সেবিত হয়, সনাতন গোস্বামীর দ্বারা সেবিত হয়েছিল সেই সময়, আর সনাতন গোস্বামীর হাতেই এখানে সেবা পুজো মদনমোহনজির হতো। বলা হয় এক দিনের মধ্যে যদি একটা সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে আমরা যদি 3 দেবের দর্শন করে নিই, তাহলে আমাদের বৈকুণ্ঠ লাভ হয়। তো আমরা এখন এসে গেছি মদনমোহন মন্দিরে, এই পেছনে আমার মদনমোহন মন্দির আছে, খুব সুন্দর অপূর্ব সুন্দর মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মন্দির, এত সুন্দর কারুকার্য। এটা আরেকটা যেটা নাম হয় দ্বাদশ আদিত্য শিলা বলা হয় এই মন্দিরটাকে। এর আরেকটা কারণ হচ্ছে কারণ এই পাশ দিয়ে যমুনা বয়ে যাচ্ছিল সেই সময়, এখানেই শ্রীকৃষ্ণ যখন স্নান করে এসে এখানে বসেছিল, তখন এত ঠান্ডা লাগছিল যে 12খানা সূর্য একসাথে শ্রীকৃষ্ণকে উষ্ণতা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছিল। তারপর থেকে এই শিলাটার নাম দ্বাদশ আদিত্য শিলাও বলা হয়। তো কত অপূর্ব এই মন্দির। আর আমরা এখন মন্দির যেহেতু ওপেন হয়ে গেছে, আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা মদনমোহনজির দর্শন করব। চলো, যমুনার কালো জল, স্নান করবি? তো আমরা এখন এসে গেছি কালিয়াদহতে। এই কালিয়াদহর যে পৌরাণিক ইতিহাস সেটা কিন্তু অনেক বেশি আশ্চর্যকর, অনেক বেশি সুন্দর। এখানে তোমরা দেখতে পাচ্ছ কেলিকদম্ব বৃক্ষ। তো কথিত আছে এইখানে যখন গরুড়দেব অমৃতের ভাণ্ডার নিয়ে উপর দিয়ে যাচ্ছিল, তখন এই বৃক্ষের ওপরে গরুড়দেব অবস্থান করেছে, এবং সেই অমৃতেরই কিছুটা অংশ এই বৃক্ষের ওপর পড়াতে এই বৃক্ষটা কিন্তু অমরত্ব লাভ করেছে। দেখো এখনও সেই প্রাচীন বৃক্ষ, কদম্ব বৃক্ষ এখনও রয়েছে। এটার নাম হচ্ছে কেলি কদম্ব, ছোট ছোট কদম্ব হয়, আর এই বৃক্ষটা এখনও সেরকম প্রাচীন রয়েছে এরকমই। আর আরেকটা জিনিস, এই বৃক্ষের মধ্যে আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, এই বৃক্ষের মধ্যেই একটা কলসির চিহ্ন পাওয়া গেছে, চিহ্ন আছে, আমি আগের বছর দেখেছিলাম, এখন অন্ধকার হয়ে গেছে বলে আমি দেখাতে পারছি না। তো ওই সেই অমৃতের ভাণ্ডটা, অমৃতের পাত্রটা কিন্তু এখনও দেখা যায়। তো এটার একটা মাহাত্ম্য। আর এই গাছের ওপর থেকেই এখান দিয়ে পাশ দিয়ে তখন কি হতো না, যমুনা নদী এখান থেকে বয়ে যেত। তো যমুনা যখন বয়ে যেত তখন ভগবান শ্রীকৃষ্ণ এই গাছের ওপর থেকে যমুনায় লাফ দিয়ে স্নান করতো। এই একটা প্রাচীন মাহাত্ম্য আছে। একসময় কালিয়া নাগের খুব প্রচণ্ড অহংকার, তার প্রতিপত্তি অনেকটাই বেড়ে গেছিলো, যার ফলে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ মনস্থির করেছে যে কালিয়া নাগের অহংকার দমন করতে হবে। তো সেই সময় কালিয়া নাগ কী করতো না, গরুড় মহারাজের ভয়ে যমুনাতে অবস্থান করতো। আর যমুনাতে অবস্থান করার ফলে কী হয়েছে, তার যে বিষ, তার বিষে কিন্তু যমুনার জল নিয়ে যমুনার যে প্রাণী ছিল বা বৃন্দাবনের সমস্ত মানুষরা কিন্তু বিপদের মধ্যে ছিল। সেই জন্য শ্রীকৃষ্ণ মনে করলো যে কালিয়া নাগকে ওখান থেকে সরাতে হবে যেভাবে হোক, আর তার অহংকারকে চূর্ণ করতে হবে, তার যে বিষের অহংকার, তার শক্তির অহংকার চূর্ণ করতে হবে। এইখানে যেহেতু যমুনা নদী ছিল, এই যমুনার ওপরেই যেহেতু নিচে কালিয়া নাগ ছিল, তো ভগবান শ্রীকৃষ্ণ করলো তার মাথার ওপরে এসে নৃত্য শুরু করলো। যখনই নৃত্য শুরু করে তার সমস্ত ফণার ওপরে, তখন আস্তে আস্তে কালিয়া নাগের যত অহংকার ছিল সমস্ত কিছু খর্ব করে দিল। এই হচ্ছে এখানকার মাহাত্ম্য। তারপর থেকে এই জায়গাটার নাম হয়েছে কালিয়া দমন বা কালিয়াদহ। এখানে সে দেখতে পাচ্ছ বিগ্রহটা, এখানেই কালিয়া নাগের যে অহংকার ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে শ্রীকৃষ্ণ চূর্ণ করেছে। আর বলেছে যে গরুড়দেবের কাছে আর তার কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ শ্রীকৃষ্ণ যখন নৃত্য করেছে তার মাথার উপরে, তার যে চরণ চিহ্ন, সেই চরণ চিহ্ন কালিয়া নাগের মাথার উপরে এসে গেছে, যার ফলে গরুড়দেবের হাত থেকে সে কিন্তু রক্ষা পেয়েছে, কারণ সেই পদচিহ্ন যখন কালিয়া নাগের মাথার উপরে এসেছে, তো গরুড়দেবও তাকে আর আক্রমণ করবে না। এই হচ্ছে এই জায়গাটার মাহাত্ম্য। খুব সংক্ষেপে ছোট্ট করে আমি বলে দিলাম, কারণ অন্ধকার হয়ে এসছে, মন্দিরের গেট এখনই বন্ধ করে দেবে। তো এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে মন্দির, কালিয়া দমন শ্রীকৃষ্ণের যে মন্দির, আর এখানে হচ্ছে কালিয়া নাগের সেই বিগ্রহ। দেখো কত সুন্দর জায়গা, সেই প্রাচীন, কত বছরের প্রাচীন সেই অমরত্ব লাভ করা সেই কদম্ব বৃক্ষ।
এখানে বলা আছে যে এই বৃক্ষকে একবার করে প্রদক্ষিণ, এখানে এসে প্রদক্ষিণ অবশ্যই করতে হবে। আর প্রদক্ষিণ করার পর এখানে একবার মাথা ছোঁয়াতে হবে, কারণ এই বৃক্ষ অমরত্ব প্রাপ্ত হয়েছে। তো আমিও একবার মাথা এখানে ঠেকিয়ে দিই। তো চলো এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমাদের এখন যেতে হবে বাঁকে বিহারিতে। এখানে বিজয় দাঁড়িয়ে আছে, খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। দেখো এখন দিনের বেলা এখানে আগুন পোহানো হচ্ছে, এত ঠান্ডা এখানে। বাঁকে বিহারি রাস্তায় এসে গেছি, আর দেখো প্রচণ্ড ভিড়। যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, মোবাইলে আমি কিছু ছবি তুলে দেখাতে পারবো না, মোবাইল আমাকে জমা রেখে দিতে হবে। রাস্তায় প্রবেশ করেছি, আর এদিকে দেখো বিখ্যাত পেড়া বাঁকে বিহারি। সব পেড়ার এখানে আসন নিয়ে বসেছে, বিভিন্ন ধরনের পেড়া। এখানে মালাই, পেড়া সমস্ত, দুই দিকে দেখো দোকান। এখানে মালাই তৈরি হচ্ছে। শীতের সময় চাদর খুব দরকারি, চাদর পেয়ে যাবে এখানে। অজস্র দোকান, রাস্তার দুই দিকে সারিবদ্ধভাবে প্রচুর দোকান তোমরা দেখতে পাবে। আর পুরো বাঁকে বিহারি মন্দির অবধি যাবে, আর একদম মন্দিরের সামনে গিয়ে দেখবে অজস্র ফুলের দোকান। আর এই দুই দিকে তো ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো থাকবে। তো দেখতে দেখতে চোখ মানে টায়ার্ড হবে না, এত দোকান আছে। চাটের দোকান, এখানেও চাট বিখ্যাত, চাট পেয়ে যাবে এখানে। বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা, ভিড় সেরকম একটা ছিল না, হালকা ভিড় ছিল। খুব সুন্দরভাবে আমি বাঁকে বিহারিকে দর্শন করলাম, আমি বিজয় দুজনেই ছিলাম। আর বাঁকে বিহারির প্রসাদও পেয়েছি, এই দেখো। তো দর্শন করলাম, ভগবানকে ফুল অর্পণ করলাম। এত সামনে থেকে বাঁকে বিহারির দর্শন এর আগে খুব কম সময় পেয়েছি আমি। তো আজকে যেহেতু ভিড় কম, একদম সামনে চলে গেছিলাম, সামনে থেকে দর্শন করলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। আর আমি আর বিজয় দুজনে মিলে বেরিয়েছি একটু মার্কেটিং করব। তো কোথায় মার্কেটিং করব, এখানে জানতে পারলাম যে লোহা মার্কেট বলে একটা মার্কেট আছে, যেখানে একটু বাজার টাজার করার জন্য ভালো। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর এখন আমরা ঘুরছি রিক্সা করে। এখান থেকে আমাদের বাঁকে বিহারি থেকে আমরা রিক্সা ধরেছি, আর রিক্সা করে যাব লোহা মার্কেট। একটু ঘুরবো মার্কেটটা, দেখবো কী কী পাওয়া যায় না যায়। শুনেছি এটার নাম অনেক দিন আগেই শুনেছি, এখন একটু ঘুরে দেখে নেবো। যদি কিছু পাওয়া যায় কিনে নেবো, যদি না পাওয়া যায় মার্কেট ঘুরেই বাড়ি চলে যাবো। এই দেখো আমাদের ঠান্ডায় কী অবস্থা। ভালো লাগে, অনেকদিন পর রিক্সায় চেপেছি তো, বেশ সুন্দর লাগছে। আমি এখানে একটা মার্কেটে, তো মার্কেটে এসে আমরা জগন্নাথের জন্য এটা পছন্দ করলাম। আমাদের মাথার মুকুট, বড় মুকুট ছিল না বাড়িতে, তাই জন্য জগন্নাথ আর বলদেব আর সুভদ্রা, এই তিনজনের জন্য এই মুকুটগুলো এখান থেকে আমরা নিয়ে গেলাম। কেমন হয়েছে একবার দেখে বলবে তোমরা। নন্দ কিশোর মুকুটওয়ালা, এই হচ্ছে দোকানটার ফোন নাম্বার, আর এই হচ্ছে দোকানটা। সো এখন জাস্ট ঘরে আসলাম, ঘড়িতে বাজে এখন 10:20। প্রচুর হ্যাকটিক ডে আজকে, অনেক জায়গায় দর্শন করেছি, অনেক জায়গায় ঘুরেছি। বাইরে যেখানে আমরা প্রসাদ পেয়েছিলাম মন্দিরে, সেখানেই প্রসাদ পেলাম। খিদে একদম ছিল না, তাও হাঁটতে হাঁটতে আবার খিদেও পেয়ে গেছিলো। তো প্রসাদ পেলাম, ওখানে প্রসাদ পেয়ে এখন ঘরে ঢুকলাম। যা ঠান্ডা, আবার সেরকমই একই রকম ঠান্ডা লাগছে। তো হাত মুখ ধুয়ে নিই। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আজকে আর বেশি কথা বলবো না। আজকের দিনের বৃন্দাবন আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরের ব্লগে। টাটা।